যারা বাজেটের বিরোধিতা করছে তারা জনগণের বন্ধু হতে পারে না, মৌলভীবাজারে প্রধানমন্ত্রী। যেই বাজেটে ৬০টি পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়, সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান, তৃতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু। চট্টগ্রামের শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যায় আসামি আবিরের মৃত্যুদণ্ড। বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলায় ৮ দিনের মাথায় রায়, মনিরের যাবজ্জীবন। দীর্ঘ ৭ কার্যদিবসের মধ্যে আজকের মামলার রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। এই রায়ের প্রতি আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। খুলনায় গৃহকর্মীকে অমানসিক নির্যাতন পুলিশ দম্পতির, স্থানীয়দের দাবির মুখে উদ্ধার। কড়াই দিয়ে সেকা দিচ্ছে, তো আমরা দেখলাম তার এখানে কালো হয়ে গেছে। হ্যাঁ, গায়েও সেকা দিয়েছে, তার এইসব জায়গায় বেশ লালচে দাগ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিভাগীয় কমিশনারের। অবশ্যই পানিশমেন্ট হবে। এইসব কাজের মেয়ের বিষয়গুলো আমরা অত্যন্ত সিরিয়াসলি দেখি। আইনি প্রক্রিয়া ছাড়াই পুষি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ। ভারতকে বাংলাদেশের সঙ্গে আলোচনার তাগিদ, সীমান্তে কঠোর বিজিবি। এবং প্রথম টি-20তে অস্ট্রেলিয়ার সাথে ব্যাটিং ধসের মাসুল গুনল বাংলাদেশ। সফরকারীদের কাছে 4 উইকেটে হার টাইগারদের। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। যারা বাজেটের বিরোধিতা করছে তারা জনগণের বন্ধু হতে পারে না, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার মৌলভীবাজার সফরে এই কথা বলেন তিনি। বলেন, যারা সরকারকে সময় দেয়া যাবে না বলে হুমকি দেয় তারা জনগণের নয়, নিজেদের স্বার্থে কথা বলছেন। তারা জনগণের উন্নয়ন পরিকল্পনা ভেস্তে দিতে চায়। তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথমবার মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান উৎসবমুখর পরিবেশে বরণ করেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। যোগ দেন মৌলভীবাজার সদর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানে। রাজনগরের টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। অনলাইনে ১৯ জেলায় এই কার্ড দেওয়ার আয়োজনও উদ্বোধন করেন। সরকার প্রধান বলেন, সবার জন্যই কাজ করতে চায় সরকার। বিএনপির প্রতিশ্রুতি, বিএনপির পরিকল্পনা জনগণের পরিকল্পনা। এইটি যারা ভেস্তে দিতে চায় তাদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে। বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই বিএনপির কাজ হয়ে যাবে। এর আগে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫ জন নারীর হাতে কার্ড তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের টাকা জনগণের জন্যই ব্যয় করছে সরকার। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বলে প্রত্যেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, প্রত্যেকে আসবে কৃষক কার্ডের টাকা, প্রত্যেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। বাজেটকে যারা গণবিরোধী বলছে তাদের উদ্দেশ্য ভালো নয় মন্তব্য করেন সরকার প্রধান। যেই বাজেটে ৬০টি পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়, সেই বাজেটকে একটি দল বলে গণবিরোধী বাজেট। এখন জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি, সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি সহ নানা রোগে আক্রান্ত ৫ জনকে জনপ্রতি ৫০,০০০ টাকা, চা শ্রমিকদের টেকসই আবাসন নির্মাণে ৫ জনকে জনপ্রতি ২ লাখ টাকা এবং দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীনদের জন্য বিশেষ অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের প্রথম ৪ মাসে ৬০,০০০ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছে বিএনপি সরকার। আগামী ১ বছরে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সারা দেশে ৪০,২০,০০০ নারীর হাতে এই ফ্যামিলি কার্ড তুলে দিতে ওয়াদা করেছে বিএনপি সরকার। সাইফুল ইসলাম, নিউজ 24, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। চট্টগ্রাম আদালতে এই প্রথম দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ মামলার রায় হলো।
বাকুলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণের মামলার 26 দিন এবং বিচার শুরুর 8 কার্যদিবসের মধ্যে রায় দিয়েছে আদালত। একই দিনে শিশু আয়াত অপহরণ ও হত্যা মামলারও রায় হয়েছে। আসামের মৃত্যুদণ্ড দেন বিচারক। চট্টগ্রাম আদালতে এই প্রথম শিশু ধর্ষণ মামলার দ্রুত বিচার হলো। বাকলিয়ার 4 বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি মনিরকে যাবজ্জীবন সাজা দিলেন আদালত। 21 মে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় 4 বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় স্থানীয় একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেনকে আটক করে পুলিশ। বিচার শুরু হওয়ার 8 কর্মদিবসের মধ্যে ও মামলার 26 দিনের মাথায় রায় ঘোষণা করেন আদালত। ভুক্তভোগী পরিবার বলছে, অপরাধীর মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলেন তারা। অন্যদিকে আপিল করে উচ্চ আদালতে যাবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী। এই মামলায় উচ্চ আদালত আসামি মোহাম্মদ আবির আলীকে দণ্ডবিধি 302 ধারা মতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। দীর্ঘ 7 কার্যদিবসের মধ্যে এই আজকের মামলার রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। যে এই রায়ের প্রতি আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। একই দিনে আরেকটি আলোচিত মামলার রায় দিলেন আদালত। 2022 সালের 15 নভেম্বর নিখোঁজ হয় 5 বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত। অপহরণের পর নৃশংসভাবে হত্যা ও মরদেহ 6 টুকরো করা হয়। এই মামলায় মোহাম্মদ আবিরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। দ্রুত রায় কার্যকর করার আহ্বান ভুক্তভোগী পরিবারের। আদালতের প্রতি সন্তুষ্ট, প্রত্যেকটা টিমের প্রতি সন্তুষ্ট। তাই আমি চাই এই রায়টা অতি দ্রুত কার্যকর করার জন্য। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যে রায়ের মাধ্যমে যাতে অতি দ্রুত 1 মাসের ভিতরে রায় বাস্তবায়ন করা হয়। সমস্ত কিছু বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত আসামির 164 ধারার জবানবন্দি এবং ভিকটিমের 22 ধারা সমস্ত কিছু পর্যালোচনা করে বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষ আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 বছর কারাদণ্ড বিধান করেছে। এটা আমাদেরকে একবার শূন্য থেকে তদন্ত শুরু করতে হয়েছে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এদিকে রায় ঘোষণার আগে আদালতে সর্বোচ্চ সাজার দাবিতে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খুলনার সোনাডাঙ্গায় গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সোনাডাঙ্গা থানার পুলিশ দম্পতি এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রের বিরুদ্ধে। পরে স্থানীয়রা 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নির্যাতিত ওই গৃহকর্মীকে উদ্ধার করে। এভাবেই গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে মুখমণ্ডলে ছ্যাঁকা দিচ্ছেন বাসার মালিক পুলিশ দম্পতি এসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এসআই পপি মিত্র। মারধরের পাশাপাশি কান ধরে উদ্বস করানো হয়। সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কের পাশে একটি ভাড়া বাসায় এমন অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। গৃহকর্মীকে নির্যাতনের এই ঘটনা পাশের ভবনের ছাদ থেকে এক সংবাদকর্মীর ক্যামেরায় ধরা পড়ে। পরে 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নির্যাতিত ওই গৃহকর্মীকে উদ্ধার করেন। মেয়েটাকে আসলে তো নির্যাতন করছে, সেটার ভিডিওটা আছে, ভিডিওটা করেছেন এক সাংবাদিক, তো সেটা আছে। তাকে ওই যে কান ধরে উঠবস করাচ্ছে, সেটাও সমস্যা না, পরে কড়াই দিয়ে সেঁকা দিচ্ছে। তো আমরা দেখলাম তার এখানে কালো হয়ে গেছে আর বিভিন্ন জায়গায় ক্ষত। নির্যাতন তো অবশ্যই করা হয়েছে, তার চোখটা ফোলা এবং চোখটা চারিদিকে এতটাই ফোলা যে চোখটা যে গায়ে সেঁকা দিয়েছে, তার এই সব জায়গায় বেশ লালচে দাগ। নির্যাতিত ওই গৃহকর্মী মিলনের বাড়ি নরসিংদী এলাকায়। তার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি ও আঘাতের চিহ্ন দেখা যায়। তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে ভয়ে কিছুই বলতে রাজি হননি ওই গৃহকর্মী। চোখে যে পড়ে গেছি, সাইকেলে উঠছি তো তখন তো উঠেছিলাম তো তখন পড়ে গেছি। অভিযুক্তদের ঘটনাস্থল থেকে আটক না করায় ক্ষোভের মুখে পড়েন পুলিশ কর্মকর্তারা। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আগে দেখি ভিকটিমের কি অবস্থা, সে যে অসুস্থ, তার চিকিৎসার ব্যবস্থাটা আমরা আগে করব। এদিকে অভিযুক্ত এসআই সঞ্জয় মিত্র এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিভাগীয় পুলিশ কমিশনার। অবশ্যই পানিশমেন্ট হবে। এইসব কাজের মেয়ের বিষয়গুলো
আমরা অত্যন্ত সিরিয়াসলি দেখি। অভিযোগ থেকে অভিযোগ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ উঠেছে পুলিশ দম্পতিকে বাঁচাতে মরিয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তাই তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরাসরি ক্রয় পদ্ধতিতে রাশিয়া থেকে 30,000 মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে সৌদি আরব থেকে কিনছে 25,000 মেট্রিক টন। সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশে প্রথমবারের মতো 2টি মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার। মোট 600 একর এলাকা নিয়ে চট্টগ্রাম এবং মাতারবাড়িতে গড়ে তোলা হবে এই অঞ্চল। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দুবাইয়ে ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করেছে সংযুক্ত আরব আমিরাত। এতে ব্যাপক সাফল্য পেয়েছে দেশটি। এই সাফল্যে আফ্রিকার অনেক দেশের পর এবার মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ সরকারও। এজন্য মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছে 600 একর জমি বরাদ্দ নেওয়া হচ্ছে। সচিবালয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার কেন এমন সিদ্ধান্ত নিল তার বিস্তারিত জানালেন বৈঠক শেষে ক্যাবিনেট সচিব। বাণিজ্যের প্রসার ঘটে, সেই কাজটা এখানে করার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনেরও নীতিগত অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা। চীনারাও চাইবে যে তাদের সাথে তারা একসাথে করতে বলে, তাদের কালচারাল তারপরে ইকোনমিক আইডিয়াস গুডস একই রকম সেই এলাকায় থাকবে এবং আরো কুইকার হবে। এটা হবে আনোয়ারা উপজেলার ওখানটা কাছাকাছি আর কি। এছাড়া রাশিয়া ও সৌদি আরব থেকে মোট 55,000 মেট্রিক টন ইউরিয়া সার ও ভারত মহাসাগরের শেষের দ্বীপ রাষ্ট্র থেকে সালফিউরিক অ্যাসিড তৈরির কাঁচামাল কেনা নেওয়া হয়েছে। জুন জুলাই মাসের জন্য স্পট মার্কেট থেকে 2 জাহাজে জ্বালানি সংগ্রহের সিদ্ধান্ত। ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে ইউরিয়া সার আমদানি, এটা রাশিয়ার থেকে, যেটা আগে বললাম যেটা, সেটার সাথে আর একটা সৌদি আরবের সাথে আমাদের থাকে, সেটাও এই ওখান থেকে 19তম লটের 25,000 মেট্রিক টন ওখান থেকে আসতেছে। ওই যে সালফিউরিক অ্যাসিড তৈরি করে এটার কাঁচা মাল এগুলো আমদানির ব্যবস্থা হচ্ছে। একটা রাশিয়ার থেকে হচ্ছে, একটা সৌদি আরব থেকে হচ্ছে, একটা সিশেলস থেকে হচ্ছে। সরকারের 4 মাসে কাজের গতি নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, জনগণের জন্য কাজ করতে প্রশাসনের উপর স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। এইরকম অনেকগুলো ইস্যুস আছে, ভেরি কমপ্লেক্স ইস্যু। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে ভারতের পুশিনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংকট নিরসনে ঢাকার সঙ্গে দিল্লিকে আলোচনায় বসার তাগিদ দিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থাটি। বুধবার তাদের এক প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে। পুশিনের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তুলেছে HRW। এপারে বিজেপি ওপারে বিএসএফ, এমন অবস্থায় সীমান্তের শূন্য রেখায় খোলা আকাশের নিচে কিছু মানুষকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে পুশিন ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে চলছে চাপা উত্তেজনা। পুশিন নিয়ে বরাবরই উদ্বেগ জানিয়ে আসছে বাংলাদেশ। ঢাকার কঠোর অবস্থান, যাচাই বাছাই ছাড়া কাউকে বাংলাদেশি হিসেবে গ্রহণ করা হবে না। আর দিল্লির যুক্তি, অবৈধ অভিবাসন রোধ এবং সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিতে কড়াকড়ি জরুরি। ফলে নাগরিক পরিচয় যাচাই এবং প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করার বিষয়টিও জোর আলোচনায় আসে বিজেপি বিএসএফ এর দিল্লি সম্মেলনে। এমন সময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, মাত্র 1 মাসে জোর করে 5,000 মানুষকে ফেরত পাঠিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। সংস্থাটির অভিযোগ, ভোটার তালিকা থেকে বাদ দেয়া ও আইনি সুযোগ ছাড়াই এ বহিষ্কার প্রক্রিয়া চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। সীমান্তের জিরো লাইনে মানবিক সংকট নিয়েও উদ্বেগ জানায় সংস্থাটি। এ পরিস্থিতিতে ঢাকা দিল্লিকে এই ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানায় হিউম্যান রাইটস ওয়াচ। আসমা তুলি, নিউজ 24। পুশিন ঘিরে বিভিন্ন সীমান্তে উত্তেজনা থাকলেও বিজিবি এবং স্থানীয়দের সতর্ক অবস্থানে নতুন করে কোনো পুশিনের ঘটনা ঘটেনি। এর আগে সোমবার রাতে 3 জেলায় 11 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও সীমান্তবাসীর কঠোর অবস্থানে সেই চেষ্টা ব্যর্থ হয়। পুশিনে সহায়তা করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে 7 বাংলাদেশিকে আটক করে পুলিশ। এরপর থেকে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়। জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে মঙ্গলবার পুশিনের শিকার হয়ে শূন্যরেখায় অবস্থান করা একজনকে আর দেখা যায়নি। এদিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে রবিবারের পুশিন চেষ্টার পর থেকে সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।
রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্রাকশন বা বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার টেবিলে উত্থাপিত লিখিত বক্তব্যে তিনি এই তথ্য জানান। লিখিত বক্তব্যে আরও বলা হয়, যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু এবং পাটুরিয়া দৌলতদিয়া এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে সরকারের। এছাড়া হামের টিকা সংগ্রহ পদ্ধতি পরিবর্তনের ফলে টিকাদান কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে কিনা পর্যালোচনা করে গাফিলতি পেলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিন লিখিত বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারত সীমান্তে স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা আছে। সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের বিএসএফ এর হত্যা অত্যন্ত দুঃখজনক, মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির আলো জ্বললেও লেবাননের আকাশে এখনো যুদ্ধের ছায়া। মঙ্গলবারও বৈরুতে ইসরায়েলি হামলায় 4 জনের প্রাণ গেছে। এতে ক্ষুব্ধ ইরান হুঁশিয়ারি দিয়েছে কড়া জবাবের। লেবানন ইস্যুতে নেতানিয়াহুর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে তেহরান ওয়াশিংটন সমঝোতাকে একটি ঐতিহাসিক সুযোগ বলছেন G7 নেতারা। বৈরুতের আকাশে আবারও ড্রোনের শব্দ। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির আবহেও লেবাননে থামেনি ইসরায়েলি আগ্রাসন। দক্ষিণ লেবাননের নাভাতিয়া অঞ্চলে পৃথক হামলার ঘটনায় ফের ঘটেছে প্রাণহানি, বাড়ছে হতাহত ও ক্ষয়ক্ষতির তালিকাও। এতে তীব্র ক্ষোভ জানিয়েছে ইরান, দাবি করেছে চুক্তির পরও 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGCর হুঁশিয়ারি, লেবাননে আগ্রাসন বন্ধ না হলে কঠোর জবাব পাবে ইসরায়েল। এদিকে G7 সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সতর্ক করেছেন, বৈরুতে তেল আবিবের অভিযান তেহরান ওয়াশিংটনের শান্তি চুক্তিকে ঝুঁকিতে ফেলতে পারে। এই ইস্যুতে নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানান মার্কিন প্রেসিডেন্ট। G7 নেতারা মনে করেন, এই সমঝোতা ইরানের পরমাণু কর্মসূচি রুখতে ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। তবে লেবানন ফ্রন্টে উত্তেজনা অব্যাহত থাকলে পুরো শান্তি প্রক্রিয়ায় নতুন করে অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলেও মনে করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। বিশ্বকাপ মঞ্চে হ্যাট্রিক, কেমন কীর্তি গড়তে পারেন কেবল সেরাদের সেরারা। 1930 সালে শুরু হয় বিশ্বকাপ, তারপর থেকে এমন অর্জনের স্বাদ পেয়েছেন 40 জন ফুটবলার। এবার সেই তালিকায় লিওনেল মেসি। বিশ্বকাপে জার্মানির মিরোস্লাভ ক্লোজার সর্বোচ্চ 16 গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। 1930 সালে বিশ্বকাপের যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট 50 জন ফুটবলার করেছেন হ্যাট্রিক, আর মোট হ্যাট্রিকের সংখ্যা 55। সবশেষ এই গৌরবের মালিক হলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে 3 গোল করে তিনি পেলেন নিজের প্রথম ওয়ার্ল্ড কাপ হ্যাট্রিক। বিশ্বকাপ খেলার 20 বছর পর পেলেন এই অমীয় সুধার স্বাদ। এর আগেও একাধিক ফুটবলার বিশ্বকাপের শুরুর ম্যাচে করেছেন হ্যাট্রিক। এই মুহূর্তে আমি যা কিছু অনুভব করছি সবই অসাধারণ। আমি এতটাই সৌভাগ্যবান যে আমার সব স্বপ্ন পূরণ করতে পেরেছি, বরং ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমার পরিকল্পনার চেয়েও অনেক বেশি অর্জন করেছি। আজ আমি এই সবকিছু উপভোগ করছি। আমার পাশে একটি দারুণ দল আছে। আমি ছোটবেলায় যা কল্পনা করতাম তার চেয়েও অনেক বেশি কিছু পেয়েছি এবং অভিজ্ঞতা অর্জন করেছি। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি 8টি হ্যাট্রিক দেখা গেছে 1954 সালের আসরে। একাধিক বিশ্বকাপে হ্যাট্রিক করা 4 কিংবদন্তি হলেন হাঙ্গেরির সান্দর কোকসিস, ফ্রান্সের জাস্ট ফন্টিন, জার্মানির গার্ড মুলার এবং আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা। এই হ্যাট্রিকের সাথে আরও একটি ইতিহাস গড়লেন তিনি। বিশ্বকাপের সর্বোচ্চ গোল এখন খুদে জাদুকরের দখলে। যৌথভাবে এই তালিকায় আছেন জার্মানির সাবেক ফুটবলার ক্লোসা। আগামী 24 জুন ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা মেসির জন্মদিন, আর 2 দিন আগে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তারা। সেদিনই কি সবার উপরে নিজেকে নিয়ে যাবেন মেসি? প্রশ্নটা তোলা রইল। খালেদুল ইসলাম তানভীর, নিউজ 24। অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে টি-20 সিরিজ শুরু করল বাংলাদেশ। অজি স্পিন 20-এ মাত্র 131 রানে অল আউট হয় টাইগাররা।
জবাবে 4 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় সফরকারীরা। সিরিজের টিকে থাকতে শুক্রবার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে টাইগারদের। ওয়ানডে সিরিজে গতির ঝড় চলেছিল বাংলাদেশ, তবে টি-20তে বদলে গেল দৃশ্যপট। স্পিন জালে আটক টাইগাররা। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে 4 ওজি স্পিনারের ঘূর্ণি। বাংলাদেশ থমকে গেল মাত্র 131 রানে। 10 বল হাতে রেখে 4 উইকেটের জয় সফরকারীদের। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নামে টাইগাররা। পাওয়ার প্লেতে 2 উইকেটে 51 রান। তবে সপ্তম ওভারে তাওহিদ হৃদয়ের বিদায়ের পরই নামে ধস। 99 রানে নেই 8 উইকেট। ধ্বংসস্তূপের মাঝে শেখ মেহেদীর প্রতিরোধ করার চেষ্টা। তার 28 রানে ভর করে 131 রানের পুঁজি পায় বাংলাদেশ। অ্যাডাম জাম্পা ও অভিষিক্ত ডেভিস নেন 3টি করে উইকেট। 4 স্পিনার মিলে 9 উইকেট, যা অজিদের এক ইনিংসে সর্বোচ্চ। 131 রানের লক্ষ্যে নেমে শুরুতে 2 উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর লাগাম ধরেন তিনে নামা কুপার কনলি। 27 বলে খেলেন 37 রানের ক্যামেও। টিম ডেভিড 20, নিখিল করেন 18 রান। 2টি করে উইকেট নেন অভিষিক্ত সাকলাইন ও শরীফুল ইসলাম। তাসবিহ শরণ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।